আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ইংলিশ গুরুর পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আমরা মাস্টার্স বইয়ের সলভ ক্লাস নিয়ে চলে এসেছি। যারা জব ক্যান্ডিডেট এবং অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছেন, বলাই বাহুল্য মাস্টার্স বইটা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা মাস্টার্স বইটি 3 মাসে শেষ করার মিশন নিয়ে হাতে নেমেছি, যেখানে বইয়ের রুলস এবং এক্সারসাইজ সহ সবকিছুই করানো হবে। তাই সময় নষ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং হ্যাঁ, আপনাদের বন্ধু বান্ধবীকে মেনশন করতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। কারণ প্রিভিয়াসলি আমরা 21 নাম্বার ক্লাসে জিরান পড়েছি, দেখেন। আর জিরান পড়তে গিয়ে এখান থেকে আমাদের একটু আসতে হবে, একটু ফ্ল্যাশব্যাক থেকে আমাদের আসতে হবে। ফ্ল্যাশব্যাকটা লক্ষ্য করেন, আই প্লে ক্রিকেট, আই অ্যাম প্লেইং ক্রিকেট, মানে সিম্পল সেন্টেন্সকে কন্টিনিউয়াস সেন্টেন্সে নিতে হলে অবশ্যই অ্যাম ইজ আর ওয়াজ আর লাগে। তাহলে কি অ্যাম ইজ আর ওয়াজ আর ছাড়া আইএনজি হয় না? হ্যাঁ, অ্যাম ইজ আর ওয়াজ আর ছাড়াও আইএনজি হয়, কিন্তু তখন সেটা নর্মাল সেন্টেন্স বা নর্মাল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব থাকে না। যেমন প্লেইং ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম, এখানে আইএনজি যুক্ত হয়েছে কিন্তু এটা ভার্ব না, ভার্ব হচ্ছে ইজ। তাহলে এইটা কি? এটাকে ভার্বও বলে প্লাস নাউনও বলে, বুঝাইতে পারছি? এবং কেন নাউন বলে? কারণ এটা জিরান্ড। এবং এইটা নিয়ে আমরা কিন্তু 21 নম্বর ক্লাস করেছি। সো 21 নম্বর ক্লাস যারা মিস করছেন তাদের তো রেকর্ড করতে হবে। সো এইখানে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ইজ, কিন্তু এই প্লেইং কে প্রিন্সিপাল ভার্ব হইতে হইলে তার আগে কিন্তু অ্যাম ইজ আর ওয়াজ হেয়ারের প্রয়োজন ছিল, যেমনটা কিন্তু এখানে হয়েছে। তো এটাকে আমরা কি বলবো শিক্ষার্থীরা? এটাকে আমরা বলবো প্রিন্সিপাল ভার্ব। তাহলে অ্যাম ইজ আর ওয়াজ হেয়ার ছাড়া যদি আপনার ভার্বের সাথে আইএনজি হয় তাইলেও সেন্টেন্সটা হবে, কিন্তু তখন এটা প্রিন্সিপাল ভার্ব হওয়ার যোগ্যতা হারাবে। বুঝাইতে পারছি? তখন এই ভার্বকে দুইটা বলে, দুইটা নাম আছে এই ভার্বের, মানে অ্যাম ইজ আর ওয়াজ এর এক কথায় টু বি ভার্ব ছাড়া যদি প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় তখন এই ভার্বকে দুইটা নাম দেওয়া হয়। একটা হচ্ছে জিরান্ড, আরেকটা হচ্ছে পার্টিসিপল। এখন আইএনজি যুক্ত ভার্বকে জিরান্ডো বলে, পার্টিসিপলও বলে। সো দেয়ার ইজ কনফিউশন কি স্যার? এই যে আইএনজি যুক্ত ভার্ব, এটাকে জিরান্ডো বলে বলতেছেন আবার পার্টিসিপলও বলে বলতেছেন, তাহলে কিভাবে বুঝবো স্যার এটা জিরান্ড নাকি এটা পার্টিসিপল? তখন প্রিভিয়াস ক্লাসে, মানে যে 21 নাম্বার ক্লাসে, এটা ছিল বিগত ক্লাস, হ্যাঁ, এই 21 নাম্বার ক্লাসে আমরা বলেছিলাম যে একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হইলে সেটা জিরান্ড না সেটা পার্টিসিপল সেটা বোঝা যাবে ভার্বের প্লেসমেন্ট দেখে। কি দেখে? প্লেসমেন্ট দেখে। সো জিরান্ড কোন কোন ক্ষেত্রে বসে, কোন প্লেসমেন্টে বসে, 21 নাম্বার ক্লাস কিন্তু আমরা সেগুলা নিয়েই পড়েছিলাম। 21 নাম্বার ক্লাস কিন্তু আমাদের সেগুলা নিয়েই ছিল। জাস্ট খালি আজকে 21 নাম্বার ক্লাসের একটা টিজার আপনাদের দেখাচ্ছি। জিরান্ডের প্লেসমেন্ট মুখে বলতেছি না, জাস্ট দেখাচ্ছি। কেন? কারণ মুখে বলবো কেন, কষ্ট করে তো বলছি। যারা কিনা 21 নাম্বার ক্লাস মিস করছেন আপনাদের উচিত রেকর্ড ক্লাসগুলো করে ফেলা। রেকর্ড ক্লাস আমাদের অ্যাভেলেবল আছে, পেজে নক দিলে রেকর্ড ক্লাস দিয়ে দিবে, যেহেতু কোর্সটা একদম ফ্রি। আমি জাস্ট দেখাচ্ছি যে আমরা কি কি পড়ছিলাম। এই জিরান্ড নিয়ে আমরা এগুলা প্রিভিয়াস ক্লাসেই কিন্তু পড়ে আসছিলাম, ঠিক আছে? এবং ব্যাখ্যা সহকারে আমরা বুঝছিলাম, এক্সারসাইজ করে বুঝছিলাম, হ্যাঁ। তারপরে আজকে আমাদের 22 নাম্বার ক্লাস। 22 নাম্বার ক্লাসটা হচ্ছে পার্টিসিপল নিয়ে। তার মানে 21 নাম্বার ক্লাস ছিল জিরান্ড নিয়ে। 21 নাম্বার ক্লাসে আমরা শিখছিলাম জিরান্ডের পজিশন, যে জিরান্ড এক্স্যাক্টলি কোন কোন জায়গায় জিরান্ড বসে। তো আজকে শিখবো পার্টিসিপল কোন কোন জায়গায় বসে। বুঝাইতে পারছি? তাইলে যে জায়গায় পার্টিসিপল বসে ওই জায়গায় যদি এম ইজ আর ছাড়া ভার্বের সাথে আইএনজি থাকে আমরা সেটাকে বলবো পার্টিসিপল। আর যে জায়গায় জিরান্ডের বসার কথা ওই জায়গায় যদি ভার্বের সাথে আইএনজি থাকে এবং এম ইজ আর না থাকে, সেই আইএনজি যুক্ত ভার্বকে আমরা বলবো জিরান্ড। জিরান্ড এবং পার্টিসিপল চিনার উপায় হচ্ছে এদের পজিশন, যারা কোন জায়গায় বসতেছে। এখানে বলে রাখা ভালো, যারা 21 নাম্বার ক্লাসটা করছেন 22 নাম্বার ক্লাসে তারা কিন্তু আজকে অ্যাডভান্টেজ পাবেন। কি অ্যাডভান্টেজ? মানে যে সকল জায়গায় জিরান্ড বসে তার বিপরীত জায়গায় পার্টিসিপল বসে। 21 নাম্বার ক্লাসে কিন্তু আমরা দেখছি যে কোন কোন জায়গায় জিরান্ড বসছে। হ্যাঁ, আজকে আমাদের 22 নাম্বার ক্লাস চলতেছে। সো 22 নাম্বার ক্লাসে আমরা দেখব যে যে জায়গায় জিরান্ড বসছে না তার বিপরীত জায়গায় পার্টিসিপল বসবে। একদম শুরু থেকে আমরা শুরু করব। দেখেন, বলে রাখা ভালো, আমরা জিরান্ড যখন পড়েছি 21 নাম্বার ক্লাসে জিরান্ড সম্পর্কে জেনেছি এটা ভার, কিন্তু এর সাথে যেহেতু অ্যামিজার ওয়াজার নাই, সো এটা আসলে রোহিঙ্গা টাইপের, মানে দুইটা পরিচয় রাখে। রোহিঙ্গারা মিয়ানমারেরও বাসিন্দা, আবার রোহিঙ্গারা বাংলাদেশেরও বাসিন্দা, দুইটা পরিচয়। সো যে ভার্বের সাথে অ্যামিজার ওয়াজার যুক্ত নাই প্লাস তারপরও আইএনজি হয়েছে, সেই ভার্বগুলো তো প্রিন্সিপাল ভার্ব না। তাহলে সেই ভার্বগুলো কি রোহিঙ্গা? কেন বলতেছি? কারণ এদের দুইটা পরিচয়, একটা হচ্ছে ভার্ব, এই পরিচয় তো থাকবেই, আর আরেকটা হচ্ছে নাউন।
ভার্ব প্লাস নাউন যেটাকে বলে সেটা হচ্ছে GERUND, জিরান্ড। আর আরেকটা হচ্ছে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ যেটাকে বলে সেটাকে বলা হচ্ছে পার্টিসিপল। দেখেন এটা আমার কথা না, এটা একদম ইসের কথা, মাস্টার বইয়ের কথা। দেখেন ভার্ব প্লাস আইএনজি কিন্তু নাউনকে মডিফাই করবে, আর নাউনকে মডিফাই করার মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে নাউনকে যে মডিফাই করে তাকে অ্যাডজেক্টিভ বলে। ফর এক্সাম্পল আমি যদি আপনাদের বোঝানোর জন্য একটা লাইন লিখি, খেয়াল করেন, ধরেন ফর এক্সাম্পল এখানে আমি একটা লাইন লিখবো নাউনকে মডিফাই করা প্রসঙ্গে, হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। তো বয় নাউন, কেমন বয়, ভালো বয়, তাহলে গুড কি, কেমন দিয়ে কোশ্চেন করলেন, নাউনকে মডিফাই করলো মানে বয়কে মডিফাই করছে। আমি যদি জিজ্ঞেস করি বয় তুমি কেমন বয়, তখন উত্তর আসবে ভালো। আমি যদি হি কে জিজ্ঞেস করি হি তুমি কেমন হি, উত্তরে কি গুড আসবে? না, হি এর না, গুডটা বসছে কিন্তু বয়ের সাথে। সো বয়কে কোশ্চেন করতে হবে, যে নাউনকে, যে বয় তুমি কেমন বয়, ভালো বয়, তাই না? তারপরে দেখেন নাইস বার্ড যদি বলি, কেমন পাখি, কেমন দিয়ে কোশ্চেন করতে হবে, কেমন পাখি, নাইস পাখি। এইখান থেকে শিখলেন অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে, নাউনকে। অ্যাডজেক্টিভ পাবো কিভাবে, সিম্পলি শিখেন কেমন দিয়ে প্রশ্ন করলে। এইটা একদম মাথায় গেঁথে রাখেন, কেমন দিয়ে, নাউনকে, নাউনকে জাস্ট কেমন দিয়ে প্রশ্ন করতে হবে। কাকে প্রশ্ন করব, নাউনকে। কি দিয়ে প্রশ্ন করব, কেমন দিয়ে। নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করলে, আবার বলছি নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করলে আপনি যে অ্যান্সারটা পাবেন সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে আর কোনো কথাই নেই। আমি আবার বলতেছি নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সারটা পাবেন সেটাই অ্যাডজেক্টিভ। এবার আমি পড়াতে চলে যাচ্ছি, কারণ যে কথাটা বললাম ওই কথাটা বুঝতে পারলে আর কারো এটা পড়াই লাগে না, একদম ইজি। দেখেন আপনার স্পষ্ট করে বড় বড় করে মাস্টার বইতে লেখা আছে এই প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, কিন্তু এটা কাকে মডিফাই করবে, নাউনকে। আর নাউনকে মডিফাই করা মানে হচ্ছে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। আমি যদি বলি পার্টিসিপল কিসের মতো কাজ করে, অ্যাডজেক্টিভের মতো, ভার্বাল অ্যাডজেক্টিভ, ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের মতো। আর পার্টিসিপল যেতে অ্যাডজেক্টিভের মতো, সো পার্টিসিপল কাকে মডিফাই করে, এগুলো কিন্তু শর্ট কোশ্চেন আসবে। অ্যাডজেক্টিভ অবশ্যই নাউনকে মডিফাই করে। এরপরে বলবো নাউনকে মডিফাই করার ক্ষেত্রে নাউনকে কি দিয়ে প্রশ্ন করতে হবে, তখন উত্তর আসবে কি দিয়ে, কেমন দিয়ে প্রশ্ন করতে হবে। দেখেন সাইডে নোট করা আছে, কেমন দিয়ে প্রশ্ন করলে, নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাবো। আর আমরা যেহেতু এখন পার্টিসিপল পড়তেছি, কি পড়তেছি, প্রেজেন্ট পার্টিসিপল, এটা যেহেতু অ্যাডজেক্টিভের মতো কাজ করে, পুলাপান কোনো কথা হবে না, একটা কথাই মাথায় রাখেন, আপনার নাউনকে আপনি কেমন দিয়ে প্রশ্ন করলেই প্রেজেন্ট পার্টিসিপল পাবেন, দ্যাটস ইট, এটাই আপনার পড়া, আর কোনো পড়া নাই। প্রেজেন্ট পার্টিসিপল পাবো কিভাবে, জিরান্ড পাইতে হলে যেখানে আমাদের অনেক পজিশন রিলেটেড হ্যাসেল পোহাইতে হইতো, পার্টিসিপল পাইতে হলে জাস্ট খালি নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করলে পার্টিসিপল করা যায়। যদি বিশ্বাস না হয় এই মাস্টার বই থেকে আমি এক্সাম্পল করাবো। দেখেন এ রোলিং স্টোন গ্যাদার নো মস, আপনি এই লাইনের অর্থ জানেন না, ইংরেজিতে দুর্বল আমরা, লাইনের অর্থ জানি না, এত জানি না লাভ নাই। এতটুক সবাই জানি STON, স্টোন, স্টোন মানে যে পাথর, এটা ক্লাস 5-6 এর পোলাপান, মানে 5-6 থেকে এটা শেখানো হয়। স্টোন মানে কি, পাথর। আপনি যার পাথরকে জিজ্ঞেস করেন ভাই পাথর তুমি কেমন পাথর, কেমন পাথর, তখনই সে উত্তর দিবে রোলিং। রোল মানে কি, গড়ায়া পড়তেছে। দেখেন না পাহাড় থেকে যদি কেউ পাথর ফেলে, পাথর কি ভাইসা ভাইসা নিচে পড়ে, না পাহাড় থেকে গড়ায় গড়ায় নিচে পড়ে, গড়ায় গড়ায় নিচে পড়ে, ঠিক আছে। সো কেমন পাথর, যে পাথরটা গড়িয়ে গড়িয়ে নিচে পড়তেছে। রোলিং স্টোন গ্যাদার নো মোস, এটা হচ্ছে কি একটা প্রবাদ বাক্য, এটা নর্মাল কোনো সেন্টেন্স না। হি হেল্পড এ ড্রাউনিং ম্যান, DROWNING, ড্রাউনিং ম্যান। এখানে নাউন কোনটা শিক্ষার্থীরা, ম্যান। জাস্ট ম্যানকে কেমন দিয়ে প্রশ্ন করেন, কেমন দিয়ে প্রশ্ন করেন ম্যানকে, ভাই সে হেল্প করছে কাকে, একটা মানুষকে, কেমন মানুষকে হেল্প করছে। ড্রাউনিং অর্থ মোটামুটি অনেকেই জানেন, ড্রাউন অর্থ ডুবন্ত, ডুবন্ত, ড্রাউনিং মানেও ডুবন্ত, সে ডুবন্ত একজন মানুষকে সাহায্য করছে। কেমন মানুষ, ডুবন্ত মানুষ। এইখানে যদি আপনি স্টোনকে কেমন দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর রোলিং আসতো না, যদি না আসতো মানে কেমন দিয়ে প্রশ্ন করে আপনি যদি কোনো উত্তর পাইতেন না, তখন রোলিং হয়তো জিরান। কিন্তু আপনি স্টোনকে কেমন দিয়ে প্রশ্ন করে একটা উত্তর পাইছেন, ভাই কেমন স্টোন, ভাই সে রোলিং স্টোন।
সো কেমন দিয়ে প্রশ্ন করে যেহেতু উত্তর পাইছেন, তার মানে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, আর অ্যাডজেক্টিভের মতো কাজ করে কে? পার্টিসিপল। আবার যদি বলি আমি সাহায্য করছি কাকে? একজন মানুষকে। কেমন মানুষকে সাহায্য করছি? ড্রাউনিং, ডুবন্ত মানুষকে। তাহলে কেমন দিয়ে যেহেতু প্রশ্ন করে উত্তর পাইছি, সো ড্রাউনিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এখানে কোনো কথাই নাই। এই দেখেন 111টা কতবার আসছে। এ রোলিং স্টোন গ্যাদার নো মোস আমাদের বোকা বানাইতে কত জায়গায় আসছে, কিন্তু স্যার আপনাকে শিখিয়ে দিছে পার্টিসিপল যেহেতু অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অ্যাডজেক্টিভ পাবো কিভাবে? কেমন দিয়ে প্রশ্ন করলে। সো আপনার নাউনকে, এই স্টোন, এই ম্যান, এই স্টোনকে আপনি যদি কেমন দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর পান, তাইলেই সেটা কি হয়ে যাবে? প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে। আর যদি উত্তর না পান তাহলে সেটা জিরান্ড হয়ে যাবে। ভেরি সিম্পল। তাহলে রোলিং স্টোন এই সেমটা 111 নম্বরে দিছে, এ রোলিং স্টোন গ্যাদার নো মোস। কেমন স্টোন? রোলিং স্টোন, তাইলেই প্রেজেন্ট পার্টিসিপল। শিক্ষার্থীরা বিশ্বাস না হলে আমাদের প্রচুর এক্সারসাইজ আছে, আমরা মিলাই কেমন দিয়ে কোশ্চেন করি। 112 নাম্বার দেখেন, এডুকেশন মানে শিক্ষা ইজ দ্য মোস্ট প্রেসিং নিড অফ টাইম। প্রেসিং নিড মানে হচ্ছে পুশ করতেছে, মানে সময়ের সব থেকে উপযোগী প্রয়োজন। মানে এই আমাদের বর্তমান সময়ে শিক্ষার দাম বেশি না অশিক্ষার? অবশ্যই ব্যবসা বাণিজ্যের থেকে শিক্ষার দামটা বেশি, তাই না? চাইলে আপনার ইন্টার পাস করে কিন্তু ব্যবসা বাণিজ্য করতে পারতেন, কিন্তু শিক্ষা গ্রহণ করতেছেন, অনার্স মাস্টার্স করে ব্যবসা করতে পারতেন, কিন্তু তারপরও শিক্ষার জন্য পড়ে আছেন। তো শিক্ষার দাম বেশি। সো প্রেইজিং নিড মানে যে নিডটা মানে অনেক বেশি আপনাকে পুশ করতেছে একটা দিকে, সেটাকে বলে প্রেইজিং নিড। তো এই নিডটা পুশ করতেছে কিসের দিকে? শিক্ষার দিকে। তো আমি এখানে সিম্পলি জিজ্ঞেস করব নিড, নিড মানে কি? প্রয়োজন। সো এটা একটা নাউন। সো আমি জিজ্ঞেস করব শিক্ষা আমাদের কেমন প্রয়োজন? এখানে তো নিড মানে তো প্রয়োজন, তাই না? সিম্পলি আমি প্রয়োজনকে জিজ্ঞেস করব যে শিক্ষা বর্তমান সময়ের জন্য কেমন প্রয়োজন? প্রেইজিং নিড মানে প্রচুর পরিমাণে প্রয়োজন। প্রেইজিং নিড খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন। কেমন প্রয়োজন? প্রেইজিং প্রয়োজন, মানে খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন। এইটা হচ্ছে গিয়ে কেমন দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া গেছে। এই দেখেন 113 নাম্বার, ডো নট গেট ইনটু দ্য রানিং ট্রেন। কেমন ট্রেন থেকে বের হব না? যে ট্রেনটা বসে আছে সেই ট্রেন থেকে, রানিং ট্রেন। ট্রেনকে জাস্ট কেমন দিয়ে প্রশ্ন করেন, কেমন ট্রেন থেকে বের হব না? রানিং ট্রেন থেকে। সো কেমন দিয়ে প্রশ্ন করি কি উত্তর পাইছেন? শিক্ষার্থীরা পাইছি। সো এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ভাই এডুকেশন আমাদের কেমন নিড? প্রেজিং নিড। উত্তর পাইছি, পাইছি, এটা প্রেজেন্ট পার্টিসিপল, জিরান না, প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে দা নাইটিঙ্গেল, নাইটিঙ্গেল একটা পাখির নাম। নাইটিঙ্গেল কিসের নাম? পাখির নাম। ইজ এ সিঙ্গিং বার্ড। নাইটিঙ্গেল হচ্ছে গানের পাখি। সব পাখি গান গায়, চড়ুই পাখি, কাক, কাকত পাখি, হ্যাঁ, ইগলত পাখি, এরা কি গান গায়? এরা কিন্তু ইগল, কাক, এরা গান গায় না। তো আমি জিজ্ঞেস করবো নাইটিঙ্গেল একটা পাখি, সিম্পলি পাখিকে জিজ্ঞেস করবো কেমন পাখি? উত্তর আসবে গায়ক পাখি বা গান গায় যে এরকম পাখি। কেমন পাখি? গায়ক পাখি। তো কেমন দিয়ে প্রশ্ন করলে কি উত্তর আপনি পাচ্ছেন? যদি যদি হয় হ্যাঁ স্যার পাচ্ছি, তাহলে সিঙ্গিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এখানে কোনো কথা নাই। জাস্ট খালি নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়, আর অ্যাডজেক্টিভের মতো কাজ করে প্রেজেন্ট পার্টিসিপল, তাই এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। এইটা হচ্ছে লং ব্যাখ্যা। আর শর্ট ব্যাখ্যা জাস্ট কেমন দিয়ে প্রশ্ন করলে যদি আপনি আইএনজি যুক্ত ওয়ার্ডটা অ্যান্সারে পান, সেটাই প্রেজেন্ট পার্টিসিপল, এখানে কোনো কথা নাই। তারপরে দেখেন, সব সাপ কি রাস্তায় চলে, জঙ্গলে চলে? অনেক সাপ আছে না পানিতে চলে। এ সুইমিং স্নেক, একটা সাঁতার কাটা স্নেক, বিট হিম ইন দা লেক। হয়তোবা হিম মানে সে হয়তোবা পানিতে সাঁতার কাটতে নামছে। সো কেমন সাপ? উড়ন্ত সাপ, নাকি স্থলে চলা সাপ, নাকি সাঁতার কাটা সাপ? কে সাপকে জিজ্ঞেস করেন কেমন সাপ তাকে কাটছে, কেমন সাপ তাকে দংশন করছে? এই সুইমিং সাপ। কেমন সাপ? সুইমিং সাপ। সো এই যে কেমন দিয়ে প্রশ্ন করলে উত্তর পাইলে, তার মানে সুইমিং প্রেজেন্ট পার্টিসিপল। দ্যাটস ইট। প্রথম রুল এই পর্যন্তই। সো এই জিনিসটা আর আমি যদি এট এ গ্লান্স বলি, জাস্ট খালি নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করলে যদি আপনি উত্তর পান, যদি উত্তর আপনি পেয়ে যান, সেটাই প্রেজেন্ট পার্টিসিপল। অনেক কষ্ট করে 110 থেকে 115 পর্যন্ত বললাম, মানে দিছে 5টা, কিন্তু এর আদলে কিন্তু হাজার হাজার নিয়ম। কেন? কারণ এটা কিন্তু রুল নাম্বার 1-এ, আর রুল নাম্বার 1 থেকে বেশি আসে। তার প্রমাণ দেখেন কত জায়গায় আসছে, কত জায়গায় আসছে, প্রমাণ কিন্তু আপনারা নিজেরাই দেখতেছেন। সো 1 নাম্বার রুল নিয়ে প্রেজেন্ট পার্টিসিপল
পার্টিসিপলের 1 নাম্বার রুল নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করেন, আর যদি প্রশ্ন না থাকে সবাই একটু ফিডব্যাক দেন যে 1 নাম্বার রুলটা কিরকম বুঝলেন, স্পেশালি যারা নতুন যুক্ত হয়েছেন ক্লাসটা কিরকম লাগতেছে একটু ফিডব্যাক দেন কাইন্ডলি। 15 সেকেন্ড টাইম দিলাম, এরপর রুল নাম্বার 2 তে চলে যাব। দ্রুত করেন, সমস্যা থাকলে বলেন যে ভাই আরেকবার বুঝান, সমস্যা না থাকলে কিরকম বুঝতে পারলেন প্রেজেন্ট পার্টিসিপলটা কতটুকু আয়ত্ত হইলো একটু জানাবেন, ফিডব্যাক দিবেন কাইন্ডলি। আচ্ছা আরিফ সাহেব আমাদের সাথে বরগুনা থেকে যুক্ত আছে, আপনারা যারা নতুন নতুন যুক্ত হচ্ছেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু লিখবেন, তাহলে ভালো লাগবে নামগুলা পড়তে। আচ্ছা রংপুর থেকে বাপ্পি সাহেব যুক্ত আছে, পাবনা থেকে আচ্ছা রুকু আপু আমাদের সাথে যুক্ত আছে। আচ্ছা ঠিক আছে, যারা যারা ক্লাস করতেছেন সবাই একটু ফিডব্যাক দিবেন, ফিডব্যাক না পাইলে আমি আগাবো না। যদি আপনারা ফিজিক্যাল ব্যাচ থাকতেন আপনাদের তো ফিডব্যাক দরকার ছিল না। আইসাইট চোখের পলক দেখি একটা টিচার বুঝতে পারে যে সে বুঝতেছে কিনা, চোখ কিন্তু কথা বলে, চোখের কিছু অঙ্গভঙ্গি আছে দেখলে বোঝা যায় যে না হ্যাঁ কিছুই বুঝে নাই, ফেস দেখা লাগে না, চোখ দেখলেই বোঝা যায়। কিন্তু যেহেতু ফিজিক্যাল ব্যাচে না, অনলাইন, তা আবার এখানে ভিডিও সিস্টেম নাই, ঠিক আছে, সো সেখানে আপনাদের ফিডব্যাকটা আমার দরকার। যদি আপনি ফিডব্যাকও না পাই, ফ্রিতে ক্লাস নিচ্ছি, ফিডব্যাকও না পাই, তাহলে আমি পড়াবো কেন? এটা কিন্তু আমি একটা স্পষ্ট করা হইলো, একটা স্পষ্ট কথা আমি বলে দিলাম, আপনাদের ফিডব্যাক দিতে হবে। যারা ক্লাসে আছেন সবাই সমস্যা হলে লেখেন সমস্যা, সেটা বুঝিয়ে দিব, না সমস্যা হইলে বুঝলে লেখেন ক্লিয়ার, ক্লাসটা ভালো লাগলে লেখেন যে ভালো বুঝাচ্ছি বা ঠিকঠাক আছি, বা যদি কোনো জায়গায় সমস্যায় মন্তব্য করতে পারেন যে স্যার আরেকটু আস্তে ধীরে পড়াইলে ভালো হয়, বা স্যার বেসিকটা বুঝতেছি না আরেকটু আস্তে ধীরে ক্লিয়ার করলে পড়াইলে ভালো হয়, বা না স্যার ঠিক গতিতে আছেন। আপনারা যদি মন্তব্য না করেন, আমি ফ্রিতে যে পড়াচ্ছি আমার তো কিছু ফিডব্যাক তো চাই, তাই না? এই জিনিসটা কিন্তু আপনাদের বুঝতে হবে। ঠিক আছে, অলরেডি আমাদের মৃদা ভাই বুঝতে পারতেছে, আচ্ছা আফরিন আবু বুঝতে পারতেছে, জান্নাতি আবু বুঝতে পারতেছে, ঠিক আছে ফাইন। চাঁপাইনবাবগঞ্জ থেকে আরিশা আপু আছে, মেবি সে কয়েকটা ক্লাস করছে আমাদের। আচ্ছা সুমা আবু মাত্র জয়েন করছে। রবিনুল ভাই সিলেট থেকে আছে, ঠিক আছে ফাইন, অনেকে অনেক জায়গা থেকে আছে, তো সবাই একটু ফিডব্যাক দিয়ে জানাবেন কাইন্ডলি, কেমন? সো প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহারটা আমরা মাত্র দেখলাম, যে প্রেজেন্ট পার্টিসিপল চিনতে হলে জাস্ট নাউনকে কেমন দিয়ে কোশ্চেন করলে আপনি আপনার ডিজায়ারেবল অ্যান্সারটা পেয়ে যাবেন, দ্যাটস ইট। এইবার দ্বিতীয়টা, আচ্ছা দ্বিতীয়টার আগে এইখানে একটু কথা আছে, যেহেতু আমরা জিরান্ট এবং পার্টিসিপল যেহেতু যমজ ভাই, সো এদেরকে পার্থক্য করাটা কিন্তু খুবই কঠিন। সো এখান থেকে একটা পার্থক্য করলাম, নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করে যদি আপনি উত্তর পান সেটা কখনো জিরান না, সেটা কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে না? কিন্তু ব্যতিক্রম অবশ্যই আছে। মানুষ মানেই এক হাতে 5টা আঙ্গুল, কিন্তু 6টা আঙ্গুল আছে, এরকম আছে না? এরকম কিন্তু আছে, আমাদের ঋত্বিক রোশনেরই তো 6টা আঙ্গুল আছে, বুড়ো আঙ্গুলে 2টা যমজ আঙ্গুল আছে। ব্যতিক্রম অবশ্যই আছে, যেহেতু ব্যতিক্রম আছে এই ব্যতিক্রম গুলো আমাদের একটু মুখস্থ করে নিতে হবে। দেখেন জিরান্ডের একটা ব্যতিক্রম, দেখেন জিরান্ডের ব্যতিক্রম শুধুমাত্র 100 নাম্বার প্রশ্নে, রুল নাম্বার 5-এর 100 নাম্বার প্রশ্নে শুধু ব্যতিক্রম দেওয়া, এছাড়া আর কোনো ব্যতিক্রম নাই। জাস্ট খালি এই লাইনটা মুখস্থ করবেন, কারণ পরীক্ষায় আসলে এই লাইনটা হুবাহু আসে। এনএসটিইউ তে 15 সালে আসছে, আবার সিওইউ অ্যাডমিশনে 19-20-এ আসছে, মানে একই লাইনই হুবাহু কপি করা, এছাড়া ব্যতিক্রম আসবে না। এই লাইনটা বাদে যত লাইন আছে সবগুলা প্রেজেন্ট পার্টিসিপল হবে। দেখেন দ্য ওল্ড ম্যান হ্যাজ এ ওয়াকিং স্টিক, এইখানে কেমন স্টিক? ওয়াকিং স্টিক। এই কেমন দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে, এটা ইজিলি জিরান্ডে সরি এটা ইজিলি আপনার অ্যাডজেক্টিভ হিসেবে প্রেজেন্ট পার্টিসিপলে লেখা যায়, কিন্তু এই লাইনটা ব্যতিক্রম। ব্যতিক্রম যেহেতু সেখানে কোনো রুলস খাটবে না, আপনাকে মুখস্থ করতে হবে। এছাড়া দেখেন এইখানে সবগুলা কেমন দিয়ে প্রশ্ন করাতে আপনি কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল পাইছেন। কেমন স্টোন? রোলিং স্টোন। কেমন ম্যান? ড্রাউনিং ম্যান, ঠিক আছে। কেমন বার্ড? সিঙ্গিং বার্ড। কেমন ট্রেন? রানিং ট্রেন। একইভাবে কেমন স্টিক? স্টিক মানে লাঠি, STICK, স্টিক মানে কি? স্টিক মানে লাঠি। কেমন লাঠি? ওয়াকিং স্টিক, ওয়াকিং মানে হাঁটার লাঠি, ঠিক আছে। সো এইভাবেও কিন্তু এটাকে প্রেজেন্ট পার্টিসিপল অনেকে লিখবেন, এটা প্রেজেন্ট পার্টিসিপলে হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু জিনিসটা ব্যতিক্রম, যে আপনাদের সুবিধার্থে আমি জিনিসটাকে এভাবে বোল্ড করে দিয়েছি যাতে করে ব্যতিক্রম এই লাইনটা মুখস্থ করবেন। এই লাইনটা বাদে যতগুলাকে আপনি কেমন দিয়ে প্রশ্ন করে উত্তর পাবেন সেগুলো প্রেজেন্ট পার্টিসিপল হবে, দ্যাটস ইট। সো রুল নাম্বার 1 নিয়ে আর কোনো কিছু বলার নেই, পারফেক্ট। এবার আমরা রুল নাম্বার 2 এ চলে যাব। আচ্ছা প্রেজেন্ট পার্টিসিপলে চলে আসছি, রুল নাম্বার 2 এ চলে যাব। তবে রুল নাম্বার 2 আমরা একটু আলাদাভাবে শিখবো, একটু নোট আকারে শিখবো। দেখেন
এইখানে রুল নাম্বার 2 যেটা, সেটা আমাদের জিরান্ডের সাথে কম্পেয়ার করে শিখতে হবে। কার সাথে কম্পেয়ার করে শিখতে হবে? জিরান্ডের সাথে। একটু খেয়াল করেন, জিরান্ড চিনার উপায় কি? ভার্বের অবজেক্ট হিসেবে জিরান্ড বসে। দেখেন এই জিরান্ডেরও আগে, আজকে তো 22 নাম্বার ক্লাস, সম্ভবত 18 এবং 19 নাম্বার ক্লাসে, এরকম ক্লাসগুলোতে নাম্বার হবে এক্সাক্ট মনে নাই, সেখানে আমরা কি শিখছিলাম শিক্ষার্থীরা? সেখানে আমরা ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব শিখছিলাম। ট্রানজিটিভ কি? যার অবজেক্ট আছে। ইনট্রানজিটিভ কি? যার কোনো কি নাই শিক্ষার্থীরা, অবজেক্ট নাই। তাইলে ট্রানজিটিভ ভার্ব, এই যে ভিটি, ভিটি মানে ভার্ব ট্রানজিটিভ, এই ট্রানজিটিভ ভার্ব যখন হয় তখন জিরান্ড হয়, কিন্তু যখন ইনট্রানজিটিভ ভার্ব হয় তখন পার্টিসিপল হয়। যারা কিনা আজকে 22 নাম্বার ক্লাস প্রথম করতেছেন, বা ধরেন 2-3টা ক্লাস করছেন মাত্র, তাদের জন্য ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ধরাটা কঠিন, কিন্তু যারা অন্তত পক্ষে 6-7টা ক্লাস রেগুলার করছেন পিছনের, তাদের কাছে আজকের ক্লাসটা খুব ইজি হবে। কেন? কারণ ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে জিরান্ড হয়, পুলাপান জানে, যারা 5-6টা ক্লাস অলরেডি করছে তারা জানে হোয়াট ইজ ট্রানজিটিভ ভার্ব, আর যারা ক্লাস করছে তারাও জানে হোয়াট ইজ ইনট্রানজিটিভ ভার্ব। সো ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে জিরান্ড হয়, ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে কি হয়? পার্টিসিপল হয়। এক কথায় আমি বলে দিলাম, কিন্তু যারা নতুন আসছেন আমার একটু দায়িত্ব হয় তাদেরকে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ বুঝানো। দেখেন ট্রানজিটিভ কি দেখাচ্ছি, দাঁড়ান। ট্রানজিটিভ হচ্ছে যে ভার্বের অবজেক্ট থাকে, যেমন আই নো হিম, হিম একটা অবজেক্ট না? এটাই ট্রানজিটিভ। হি ওয়ার্কস হার্ড, দেখেন এইখানে অনেকে বলবে স্যার হার্ড অবজেক্ট। না না না, হার্ড অবজেক্ট না। হার্ড এর কি কোনো অবজেক্টিভ ফর্ম আছে? ফর্ম নাই। কিন্তু দেখেন হিমের অবজেক্টিভ ফর্ম আছে, হিম। সো যে ওয়ার্ডের অবজেক্টিভ ফর্ম নাই সেটাকে কি বলা যায় না? অবজেক্ট বলা যায় না। সো এইটা ট্রানজিটিভ ভার্ব, নিচেরটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তো হালকার উপর দিয়ে বুঝাইলাম, এটা নিয়ে বিস্তারিত 1 ঘন্টার ক্লাস আছে, সেটা বুঝতে হলে তো অবশ্যই আপনাকে রেকর্ড ক্লাস করতে হবে, কই ফ্রি কোর্সে ভর্তি হইতে হবে, তাই না? সো অবশ্যই ফ্রি কোর্সে ভর্তি হয়ে বিস্তারিত ক্লাস করবেন। সো যেটা বলতেছিলাম, আই নো, কে এন ও ডব্লিউ, নো হিম, এটা ট্রানজিটিভ ভার্ব, অবজেক্টিভ ফর্ম আছে। এইখানে যদি আমি একটু মিক্স করে লিখি, আই স হিম, GOING, গোয়িং, আই স হিম, আই স হিম গোয়িং, অবজেক্ট আছে। সো অবজেক্ট থাকার পর যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এইটাকে আমরা বলবো জিরান্ড। মানে ট্রানজিটিভ ভার্ব এটা, প্লাস আইএনজি যুক্ত হয়েছে, এইটা জিরান্ড। এখন ধরেন অবজেক্ট নাই, কথার কথা, এই দেখেন হি স্টার্টেড টিচিং, এটাই লিখি, হি স্টার্টেড টিচিং, হি স্টার্টেড টিচিং, সে পড়ানো শুরু করলো। এই টিচিং, হি স্টার্টেড ভার্ব এবং তারপরে আইএনজি মানে আরেকটা ভার্ব। এখানে কি আপনার কোনো অবজেক্ট আছে লাস্টে? লাস্টে হিম বা ইট বা কিরণ এরকম কি কোনো অবজেক্ট আছে? এখানে স্টার্টেড একটা ভার্ব, টিচিং তো আরেকটা ভার্ব, আইএনজি যেহেতু যুক্ত হয়েছে, তো এখানে কিন্তু কোনো অবজেক্ট নাই। যেহেতু অবজেক্ট নাই, হি স্টার্টেড টিচিং, যেহেতু অবজেক্ট নাই, এটি ইনট্রানজিটিভ, আর ইনট্রানজিটিভ ভার্ব হইলে সেটা পার্টিসিপল হয়। ভেরি সিম্পল ওয়েতে মাস্টার বইতে বলা আছে। মাস্টার বইয়ের 1 নাম্বার রুলটা দেখাচ্ছি। 1 নাম্বার রুলটা হচ্ছে জাস্ট নাউন কে কেমন দিয়ে প্রশ্ন করলে আপনি যদি উত্তর পান সেটা প্রেজেন্ট পার্টিসিপল। 2 নাম্বার রুলটা হচ্ছে এইখানে 2 নাম্বার উল্টা, 2 নাম্বার উল্টা জিরান্ডের সাথে মিলায় পড়ছি আমরা। 2 নাম্বার উল্টা জিরান্ডের ক্ষেত্রে ছিল ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে জিরান্ড হয়, আর ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে শিক্ষার্থীরা কি হয়? পার্টিসিপল হয়। ইনট্রানজিটিভ ভার্ব কি স্যার? যেটার কোনো অবজেক্ট নাই। দেখেন আপনার বেশি পরীক্ষায় আসে নাই, 2টা আসছে, 2টাই দেখেন। দা রেইন কেম pouring ডাউন ইন টরেন্ট, দেখেন এর অর্থ হচ্ছে ঝমঝম করে বৃষ্টি আসলো। দ্য রেইন কেম pouring ডাউন ইন টরেন্ট, দেখেন তো এইখানে দ্য রেইন কেম pouring ডাউন ইন টরেন্ট, এইখানে কোনো হিম বা ইট বা কারো নাম বা কোনো অবজেক্টিভ ফর্ম কি আছে? ইন টরেন্ট আছে। আপনি ইন টরেন্টের জায়গায় যদি ইট লেখেন বা যদি হিম লেখেন, লাইনটা কি মিলে? দ্য রেইন কেম pouring ডাউন ইট, কেম pouring ডাউন হিম, অবজেক্টিভ ফর্ম লিখলে কিন্তু লাইনটা মিলে না।
যার কারণে এখানে কোনো অবজেক্ট নাই। যেহেতু অবজেক্ট নাই, এটা ইনট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্ব মানেই এটা পার্টিসিপল, কোনো কথা হবে না। তারপর দেখেন শি ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং, সে নাচতে নাচতে বাইরে চলে গেছে। আমরা বলি না যে নাচতে নাচতে কাম করছে, তো শি ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং মানে কি, সে নাচতে নাচতে ওয়েন্ট অ্যাওয়ে বাইরে চলে গেছে। এইখানে কি কোনো অবজেক্ট আছে? শি ওয়েন্ট অ্যাওয়ে কথার কথা আমি যদি এখানে হিম লিখি, শি ওয়েন্ট অ্যাওয়ে হিম, শি ওয়েন্ট অ্যাওয়ে ইট, এই অবজেক্টিভ ফর্মগুলো লিখলে কি সেন্টেন্স মিলে? শিক্ষার্থীরা সেন্টেন্স কিন্তু মিলে না। যেহেতু সেন্টেন্স মিলে না, সেহেতু এখানে অবজেক্টিভ ফর্ম নাই। যেহেতু অবজেক্ট নাই, ইনট্রানজিটিভ, আর ইনট্রানজিটিভ ভার্ব মানে সেটা কি হয়? পার্টিসিপল হয়। তাহলে একটু চেক করে দেখি তো উপরে। দেখেন আমি যখন নিছিলাম হি স্টার্টেড টিচিং, এতটুক পর্যন্ত, এতটুক যদি লেখা থাকে হি স্টার্টেড টিচিং, তখন কিন্তু এটা কি হয়ে যাবে? প্রেজেন্ট পার্টিসিপল, অবজেক্ট নাই। কিন্তু যখনই এখানে সিকুনে কেউ একটা অবজেক্ট লেখা দিল, হি স্টার্টেড টিচিং হ্যামলেট, তো এই হ্যামলেটের জায়গায় আপনি যদি ইট লেখেন, হি স্টার্টেড টিচিং ইট, হি, এই হ্যামলেটের জায়গায় যদি ইট লেখেন, হি স্টার্টেড টিচিং ইট মানে কি, সে এটা পড়ানো শুরু করলো। হ্যাঁ, হ্যামলেটের জায়গায় কিন্তু ইট লিখলে মিলতেছে। তার মানে এখন হ্যামলেটের মাধ্যমে অবজেক্ট আছে, যেহেতু অবজেক্ট আছে তার মানে টিচিং একটা কি? ট্রানজিটিভ ভার্ব। বুঝাইতে পারছি? খেয়াল করেন, ইট হ্যাজ স্টপড রেইনিং, মানে ইট মানে কি, এটা, এটা বৃষ্টি বন্ধ করে দিছে। এই রেইনিং এর জায়গায় যদি আমি ইট লিখি, ইট হ্যাজ স্টপড ইট মানে এটা এটাকে বন্ধ করে দিছে। এখন এটা বলতে বোঝাচ্ছে কোন একটা জিনিস, হয়তো বা কোনো প্রার্থনা হইতে পারে বা কোনো ওয়েদার রিলেটেড ইস্যু হইতে পারে। সো এই জিনিসটা বৃষ্টিকে বন্ধ করে দিছে। সো বৃষ্টি এখানে অবজেক্টিভ ফর্ম ইট দ্বারা কিন্তু রিপ্লেস করা যায়। একইভাবে দেখেন, he avoided making the same mistake, so he avoided making সেম মিস্টেকের জায়গায় যদি আপনি ইট লেখেন, হি অ্যাভয়েডেড মেকিং ইট, অ্যাভয়েড করতেছে মানে কি? অ্যাভয়েড মানে এটা অ্যাভয়েড করা, অ্যাভয়েড মানে তো সবাই জানেন, অ্যাভয়েডের বাংলাটা মনে আসতেছে না, এড়িয়ে যাওয়া। হ্যাঁ, সে এটা তৈরি করা থেকে, ইট মানে এটি, সে, হি মানে সে, সে এটা তৈরি করা থেকে এড়িয়ে যাচ্ছে। তার মানে এখানে ইট দিয়ে কিন্তু মিলে যাচ্ছে। এটা বলতে কোনটা? মিস্টেক, মানে আরেকটা মিস্টেক ঘটানো থেকে সে এড়িয়ে যাচ্ছে। তার মানে মিস্টেকের পরিবর্তে ইট দিলে আমার হয়ে যাচ্ছে। তার মানে এখানে অবজেক্ট আছে। যেহেতু অবজেক্ট আছে, এক কথায় এই সবগুলা ট্রানজিটিভ ভার্ব। আর ট্রানজিটিভ ভার্বের সাথে যে আইএনজি গুলা যুক্ত থাকে সেগুলাকে জিরান্ড বলে। এটা 21 নাম্বার ক্লাসে আমরা পড়ছি, আর আমরা 22 নাম্বার ক্লাসে আজকে পড়তেছি ইনট্রানজিটিভ ভার্ব, মানে যেগুলার সাথে কোনো অবজেক্ট নাই, যেগুলার সাথে কোনো অবজেক্ট নাই তারপরেও আইএনজি যুক্ত আছে, সেগুলাকে আমরা এক কথায় ইনট্রানজিটিভ ভার্ব বলবো অবজেক্ট না থাকলে। এবং ওই আইএনজি গুলাকে আমরা কি বলবো এক কথায়? পার্টিসিপল। একটু আমরা পজ করব 15 সেকেন্ড। দুইটা রুল আমি আপনাদের ভালো করে বললাম পার্টিসিপলের। দুইটা রুলের মধ্যে প্রথম রুল হচ্ছে জাস্ট নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করলে আপনি যে উত্তরটা পাবেন সেটা প্রেজেন্ট পার্টিসিপল। এট দ্য সেম ওয়ে আপনি 2 নাম্বার রুল হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, মানে যে ভার্বের কোনো অবজেক্ট নাই সেই সেন্টেন্সে যদি আইএনজি থাকে চোখ বন্ধ করে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। দুইটা রুল, এই দুইটা রুল কে কতটুকু বুঝছেন এবার ফিডব্যাক দেন। আর না বুঝলে আবার যদি রিপিট করতে হয় কোন জায়গা থেকে রিপিট করব সেটাও বলেন, কোনো সমস্যা নাই। একবারের জায়গায় 10 বার বুঝাবো, কিন্তু কাইন্ডলি সবাই একটু ফিডব্যাক দিতে হবে। দ্রুত একটু ফিডব্যাক দেন সবাই, কাইন্ডলি সবাই একটু ফিডব্যাক দেন যারা যারা ক্লাস করতেছেন। আচ্ছা, যারা যারা ক্লাস করতেছেন সবাই কাইন্ডলি একটু ফিডব্যাক দিবেন। আর আমাদের ইসে মৃধা আরিফ সাহেব জিজ্ঞেস করেছে ব্যতিক্রম কেন হয়েছে, সেটার কারণ কি? দেখেন মৃধা সাহেব, আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে ল্যাঙ্গুয়েজ ইজ নট এ সায়েন্স।
আমরা কিন্তু ইংরেজি শিখতেছি মানে ইংরেজি বিজ্ঞান শিখতেছি না, ইংরেজি বিজ্ঞান না, কিন্তু ইংরেজি ভাষা, ইংরেজি গ্রামার শিখতেছি। ইংরেজি গ্রামারে অনেক বৈচিত্র্যতা আছে যেটা কিনা আপনি সায়েন্সের সূত্র দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি যদি বিজ্ঞান শিখতেন, ফিজিক্স কেমিস্ট্রি শিখতেন, প্রত্যেকটা ব্যতিক্রমের পিছনে কিছু না কিছু কি থাকতো ভাই, লজিক থাকতো। আর যেখানে লজিক নাই সেটা কিন্তু সায়েন্স না। যার কারণে সায়েন্স এগুলা প্রমাণ করতে পারে না। যেমন সায়েন্স ধর্ম প্রমাণ করতে পারে না, সায়েন্স অনেক ক্ষেত্রে স্পিরিট প্রমাণ করতে পারে না। যেগুলো প্রমাণ করতে পারে না সায়েন্সের দৃষ্টিতে সেগুলা নাই, যেগুলার ব্যাখ্যা আছে সেটাই সায়েন্স। অঙ্কের ক্ষেত্রে যতই ব্যতিক্রম থাকুক তার একটা একটা রিজন থাকবে, কিন্তু ইংরেজি হচ্ছে একটা ভাষা, ঠিক আছে? আপনাকে যে যতভাবেই ভুগি সুগি রিজন দেখ না কেন, ইংরেজিতে অনেক অনেক জিনিস আছে যার কিনা আসলে কোনো ব্যাখ্যা নাই। ধরেন যে জিনিসটা আমি বললাম ব্যতিক্রম, মাস্টার বইতে তার উপরে কিছু ভুগি সুগি লিখে দিছে, অবশ্যই লিখে দিছে, তার বই, তাকে তো মার্কেটিং সেল করতে হবে, শিক্ষিত হতে তাকে লিখতেই হবে। কিন্তু আমি আপনাকে বেট ধরে বলতে পারি, আপনি যদি ওই নিয়মটা ফলো করে অন্য একটা জায়গায় অ্যাপ্লাই করতে যাবেন তাইলেই দেখবেন ধরা খাবেন। কারণ ইংরেজির ব্যতিক্রম এমন জিনিস যারা কিনা গ্রামারবিদ কিছু কিছু ক্ষেত্রে তারাই ভালো জানে যে জিনিসগুলা কেমন হয়েছে। আমাদের বাংলা ভাষার লোকসঙ্গীত, প্রবাদ বাক্য আছে না, সেই প্রবাদ বাক্যে কি পরিপূর্ণ গ্রামার মেনটেন করা হয়েছে, নাকি ব্যক্তিগত অনেক কিছু বা আঞ্চলিকগত, লোকগত, প্রথাগত অনেক জিনিস চলে আসছে না? ইংরেজি গ্রামারও বুঝতে হবে, ইংরেজি একটা ভাষা, সেখানে প্রথাগত বা ল্যাঙ্গুয়েজের আঞ্চলিকগত অনেক কিছুই চলে আসছে, যেগুলার কিন্তু কোনো ব্যাখ্যা হয় না। সো যেগুলা ব্যাখ্যা হয় না সেগুলাই ব্যতিক্রম। সেগুলা যদি আপনি ব্যাখ্যা চান, আমি আপনাকে টেম্পোরারিলি নিনজা টেকনিক হইতে ব্যাখ্যা দিতে পারবো, বাট এটা আপনারই ক্ষতি, কারণ আপনি ওই ব্যাখ্যা মাথায় রেখা অন্য জায়গায় অ্যাপ্লাই করতে যাবেন। আর মোস্টলি ব্যতিক্রম গুলার ব্যাখ্যা অন্য জায়গায় অ্যাপ্লাই করতে গেলে আপনি ধরা খাবেন, প্রচুর ভুল হবে। তাই এটাই বেটার, যেখানে ব্যতিক্রম দেখছেন ওটা একটু মুখস্থ রাখবেন, তাছাড়া উপায় নাই। আর মাইন্ডি, ইংরেজি একটা ভাষা, ইটস নট এ সায়েন্স। এটাকে সায়েন্স হিসেবে কাউন্ট করে 100টা কোশ্চেনের 100টার ব্যাখ্যা যদি আপনি এক্সপেক্ট করেন সেটা কিন্তু ভুল হবে। এটা আমি বলে দিলাম, 95% ক্ষেত্রে আপনি ব্যাখ্যা পাবেন, বাট 5টা আপনাকে অবশ্যই রুলস এর বাইরে থেকে পড়তে হবে। হ্যাঁ, এটা যদি অঙ্ক হইতো তাহলে এই কথা যে বলবে সে 2 নাম্বার লোক, কারণ অঙ্কে এরকম কোনো ব্যতিক্রম নাই। ব্যতিক্রম থাকলে তার একটা সাইন্টিফিক ব্যাখ্যা থাকবে, কিন্তু ইংরেজি যেহেতু একটা ভাষা, এটা আসলে 100% প্রত্যেকটা রুলসে পড়বে, এইটা যে বলবে সে 2 নাম্বার লোক, এটা মাথায় রাখবেন। আশা করি ইংরেজি নিয়ে গবেষণা করলে এই জিনিসটা আপনিও বুঝতে পারবেন। মৃধা ভাই আশা করি উত্তর পেয়েছেন। আচ্ছা, এদিকে সোমা আপু, আফরিয়া, সবারই মোটামুটি ক্লাস ক্লিয়ার। ঠিক আছে, 2টা পর্যন্ত আমাদের গেল, 2টা রুলস, ওকে ফাইন। এবার আমরা সরাসরি 3য় নাম্বারে যাব। দেখেন, আমরা আবারও জিরান্ট এবং পার্টিসিপলের মধ্যে একটা ভার্সেস কম্পারিজন করে 3 নাম্বার রুলসটা শিখব। দেখেন তো, এক জিরান্ডের পজিশন অফ দ্য জিরান্ড, এখানে সাবজেক্ট অফ এ ভার্ব, এই নিয়মটা 21 নাম্বার ক্লাসে পড়ানো হয়েছিল। কার কার মনে আছে এই নিয়মটা? এটা কিন্তু 21 নাম্বার ক্লাসে পড়ানো হয়েছিল। এইটার সূত্র ধরেই আমরা পার্টিসিপল লাগাবো। দেখেন তো এইটা কার কার মনে আছে, মনে আছে কিনা? দেখেন, সেন্টেন্সের সাবজেক্ট যখন আইএনজি যুক্ত হয় কোনো কোশ্চেন ছাড়া, সেটা জিরান। একটু একটা এক্সাম্পল দেই। CRICKET, ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম। ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম, এখানে সাবজেক্ট কি? ক্রিকেট। এটা শুধুমাত্রই সাবজেক্ট, এটা নাউন। কিন্তু ক্রিকেটের জায়গায় যদি লিখি প্লেইং ইজ গুড ফর হেলথ, এইখানে প্লেইংটা কি? প্লেইংটা সাবজেক্ট, কিন্তু নাউন না। নাউন প্লাস আইএনজি যেহেতু যুক্ত আছে ভার্ব, যেহেতু নাউন প্লাস ভার্ব, সেহেতু শিক্ষার্থীরা এটাকে জিরান বলে। তার মানে সাবজেক্টের সাথে যদি আইএনজি যুক্ত থাকে, এটার সাথে নাই কিন্তু এটার সাথে আছে, ওটা জিরান। কারণ নর্মাল সাবজেক্ট নাউন হয়, আর জিরান যেহেতু নাউনের মতো কাজ করে, সো সাবজেক্ট জিরান সাবজেক্ট হিসেবে আইএনজি বসলেই সেটা নাউনের মতো কাজ করে জিরান হয়ে যাবে। এটা বেসিক বিষয়। এইখান থেকে অনেকে ধারণা করতে পারেন যে স্যার তাইলে মনে হয় প্রথমে যেটা বসে সেটাই হয়তো সাবজেক্ট। না, সব ক্ষেত্রে সেটা সাবজেক্ট না। প্লেইং, CRICKET, প্লেইং ক্রিকেট, হি
লেফট দা ফিল্ড। একটু ব্যাখ্যা করে লিখতেছি, বোঝার চেষ্টা করেন। প্লেইং ক্রিকেট হি লেফট দা ফিল্ড, এইটা একটা সেন্টেন্স না, এটা একটা সিম্পল এবং পূর্ণাঙ্গ সেন্টেন্স। প্লেইং ক্রিকেট হি লেফট দা ফিল্ড, এই সেন্টেন্সে প্রথমে বসছে প্লেইং। এখন যদি সবাই এটাকে সাবজেক্ট মনে করে জিরান লিখতে যান, এই যে সেখানেই সবার ভুল, সবাই একটা বড় লেভেলের মিস্টেক করবেন। এখানে প্লেইং সাবজেক্ট না, সাবজেক্ট মাঝখানে বসছে, হি লেফট দা ফিল্ড। এই সেন্টেন্সের এইটা হচ্ছে মূল অংশ, এটা হচ্ছে অতিরিক্ত অংশ। অতিরিক্ত অংশটা ট্রিক করার জন্য আগে দিছে, কিন্তু সেন্টেন্সটা পড়লে এটা 7-8 এর পোলাপানও বুঝবে হি সাবজেক্ট, আর আপনারা তো অবশ্যই বুঝবেন। যেহেতু হি সাবজেক্ট, এইটা সাবজেক্টের শব্দ বেশ ধরছে, শব্দ বেশ ধরছে, কিন্তু কিভাবে শব্দ বেশ ধরছে, প্রথমে বসছে, কিন্তু এটা সাবজেক্ট না। এইটা কি? এইটা হচ্ছে আপনার প্রেজেন্ট পার্টিসিপল। এইবার আসেন, ওয়ার্কিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, ভার্ব সাবজেক্ট, এটা জিরান। কিন্তু সাডেনলি ফাইন্ডিং হিমসেলফ অ্যালোন হি বিকেম ফ্রাইটেন, লাইনটা বুঝার দরকার নাই, সাবজেক্ট ভার্ব। তাহলে এটা কি? এইটা তো প্রথমে বসছে, কিন্তু সাবজেক্ট না, সাবজেক্টের রূপ ধরে প্রথমে বসছে। সাবজেক্ট কোনটা? এইটা। যেহেতু এটা সাবজেক্ট না, এটা তো মানে জিরান না। জিরান না মানে কি? প্রেজেন্ট পার্টিসিপল, দ্যাটস ইট। আরেকটা জিরান দেখেন, রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট, সাবজেক্টের পরে ভার্ব বসে। যেহেতু ফাইন্ডিং সাবজেক্ট না, এরপরে ভার্ব বসে নাই। হি যেহেতু সাবজেক্ট, এই হি এর পরে ভার্ব বসছে বিকেম। দেখতে পাচ্ছেন? একটু বড় করে দিছি। এইখানে হি সাবজেক্ট, এইটা সাবজেক্ট না। তাইলে সেন্টেন্সের প্রথমে যদি আইএনজি বসে এবং সেটা যদি সাবজেক্ট হয়, সেটা জিরান। সাবজেক্ট যদি না হয়, সেটা প্রেজেন্ট পার্টিসিপল। একদম পরিষ্কার, পানির মতো পরিষ্কার কথা। আরেকবার দেখেন, রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট, হিয়ার দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ, এজ এ রিডিং সাবজেক্ট, ইজ একটা ভার্ব, তাহলে এটা জিরান। আবার এখানে দ্বিতীয় লাইনটা দেখেন, রাইডিং এ হর্স, ঘোড়ায় চড়ে, হি ওয়েন্ট টু এ ডিস্টেন্স প্লেস, সে দূরের জায়গায় চলে গেছে। সো হি সাবজেক্ট, রাইডিং সাবজেক্ট না। সবাই এই লাইনের প্রথমে রাইডিং দেখে এটারে সাবজেক্ট ভাইবে এটারে লেখা দিয়ে আসবে জিরান। আর কেন লিখবে না? অনেক মজা কইরা এ নাম্বারে পরীক্ষাকর্তা জিরান দিয়া বসাইছে, রাইডিং এর লগে জিরান মিশাইয়া দিব একদম। কিন্তু আপনি জানেন সেন্টেন্সে অলরেডি একটা সাবজেক্ট আছে, হি, বড় কইরা দিলাম হি। রাইডিং কি? এটা হচ্ছে সাবজেক্টের বহুরূপী, এটা সাবজেক্টের শব্দবেশ। তো শব্দবেশটা তো জিরান না। জিরান না থাকলে আছে কি? পার্টিসিপল। এই যে পার্টিসিপল মানে প্রেজেন্ট পার্টিসিপল। এখান থেকে আরেকটা দেখি তো, 85 নাম্বার দেখেন, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। হ্যাঁ, এই লাইনে শুধুমাত্র সুইমিং ই আছে, তারপরে ভার্ব বসছে, সুইমিং সাবজেক্ট। ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট, হ্যাঁ ওয়াকিং সাবজেক্ট, তার মানে নাউনের মতো কাজ করছে। আর নাউনের মতো কাজ করলে কি হয়? জিরান্ট হয়, সোজা হিসাব। একইভাবে ওপেনিং দ্য ফিল্ড, দ্য ডিটেকটিভ, এই ডিটেকটিভ সাবজেক্ট, ডিটেকটিভ মানে কি? গোয়েন্দা। এই টুক হচ্ছে ভার্ব। তো সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, তাহলে এটা কি? এটা হচ্ছে শব্দ বেশি। আর শব্দ বেশি মানেই কি? শব্দ বেশি মানেই পার্টিসিপল। এটা ছিল রুল নাম্বার 3। রুল 3 আমি জিরান্ডের সাথে মিল করে পড়াইলাম, আপনি মাস্টার বই খুললে দেখবেন এইভাবে মিল করা নাই। আমি মিলটা পাইছি, আপনাদের সামনে সহজ করে উপস্থাপন করলাম, যেন জীবনে কেউ কোশ্চেন করতে না পারে যে স্যার সাবজেক্ট হিসেবে তো জিরান্ড বসলো, আবার এখানেও সাবজেক্ট হিসেবে বসলো। ওয়েট ওয়েট, এটা কোনোভাবেই সাবজেক্ট না। সাবজেক্ট এইটা, এটা তো প্রথমে বসছে। আর সাবজেক্ট না হইয়া যদি প্রথমে বসে আইএনজি হয়, ওটাকে জিরান বলা যাবে না। জিরান না বললে কি বলবো স্যার? এই যে বড় করে লেখা পার্টিসিপল, দ্যাটস ইট। 3 নাম্বার রুলটা কে বুঝছে এবং কে বুঝেন নাই সবাই ফিডব্যাক দেন। 3টা রুল পড়ে ফেললাম, কে বুঝছে কে বুঝেন নাই। দেখেন এইসব বিষয়গুলা কিন্তু এইভাবে মাথা কাটিয়ে প্রেজেন্ট করা একটা বড় বিষয়। মাস্টার বইতে ঢালাও ভাবে আছে, কিন্তু জিনিসটা কিন্তু আমি আপনাদের সামনে এভাবে কপি পেস্ট কাটমাট করে প্রেজেন্ট করছি। আপনারা বুঝতে পারতেছেন কিনা? আমি তো অন্তত পক্ষে ফিডব্যাক ডিজার্ভ করি। অনেক পোলাপান ক্লাস করতেছে কিন্তু সবাই নীরব দর্শক। তো ফিডব্যাক দিলে তো অন্তত পক্ষে আমি তো মোটিভেটেড হই যে না, পোলাপানে বুঝতেছে। আমার একটু মোটিভেশন কাজ করে যে সামনে আরো ভালো করে প্রেজেন্ট করার বিষয়টা কাজ করে। তো সব একটু ফিডব্যাক দিবেন কাইন্ডলি। আর যদি না বুঝেন সেও লিখবেন, ভাই বুঝি নাই, একবারে জায়গায় 10 বার বুঝাবো। বুঝাই দিতে আমার সমস্যা নেই, যেহেতু টিচার মানুষ, আমার কাছে আল্লাহর মধ্যে টেকনিকের অভাব নাই।
সে একজন যদি এক টেকনিকে না বুঝে আরেক টেকনিকে বুঝবেনি, না বুঝা কই যাবে, যাওয়ার জায়গা নাই, বুঝেই যাইতে হবে। তো বলেন 3 নাম্বার রুলসটা বুঝতে পারছেন কিনা বলেন। ঠিক আছে, এবার অনেকে ফিডব্যাক দিয়েছেন, ধন্যবাদ। একটু ফিডব্যাক দিলে হয় কি একটু গিয়ার আপ হয়, ভালো লাগে, কারণ এগুলা প্রিপেয়ার করারও কিন্তু একটা কষ্টের বিষয় আছে। এই পড়ানো প্লাস প্রিপেয়ার এটা সম্পূর্ণ আমার দায়িত্ব, প্লাস যারা ভিডিও এডিটিং করতেছে, পোস্টার তৈরি করতেছে, বিভিন্ন জন কিন্তু বিভিন্ন পেজের দায়িত্বে আছে, অ্যাডমিনরা আছে, বিভিন্ন জন বিভিন্ন দায়িত্বে আছে। কিন্তু আপনার একটা ফিডব্যাক এটা আমাকেও মোটিভেট করে, প্লাস সবাইকে কিন্তু মোটিভেট করতেছে। ফিজিক্যাল বেসে কিন্তু একটা টিচারই ক্লাস নিতেছে, দ্যাটস ইট। কিন্তু অনলাইন কিন্তু একটা অন্যরকম জিনিস, এখানে টেকনিক্যাল বিষয় অনেক থাকে, অনেকে এটার সাথে জড়িত থাকে ভাই। দেখেন কিন্তু একজন ক্লাস নিচ্ছে, কিন্তু জড়িত থাকে না হলো 7 থেকে 8 জন। আমাদের পেজ ছোট, 7-8 জন। যাদের কিনা পেজ একটু বড়, যাদের কিনা লাখ লাখ ফলোয়ার, তাদেরই কিন্তু 7-8 জায়গায় 70-80 জন যুক্ত থাকে, সবাই মোটামুটি জানেন। সো আপনাদের কিন্তু রেসপন্সটা আমাদের অনেক কি করে, ইন্সপায়ার করে। একটু রেসপন্স করার চেষ্টা করবেন। বারবার একটা জিনিস বলতেছি। আচ্ছা, সোহান সাহেবের ক্লিয়ার হয়েছে, সুমা আপু বুঝতে পারছে, আলহামদুলিল্লাহ। আফরিন আপু বুঝতে পারছে, কাবু ভাইয়া বুঝতে পারছে, ওকে ফাইন, থ্যাংক ইউ। সুমা আপু মোটামুটি সবাই বুঝতে পারছে, মাহবুব সাহেব, সাদিয়া, সুমা আপু আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো বুঝছে, সেটাই জানাচ্ছে। আচ্ছা ঠিক আছে, মাহবুব ভাই আজকে প্রথম লাইভ ক্লাস করতেছে না, তাহলে তো আপনার জন্য একটা ফরজ কাজ হচ্ছে। আমাদের 22টা ক্লাস রানিং, 21টা ক্লাস অলরেডি হয়ে গেছে। আমাদের কোর্সে যুক্ত কি করতে হবে, রেগো ক্লাস করতে হবে। আর বিশ্বাস করেন, যদি 22 নাম্বার ক্লাস যদি আপনার ভালো লেগে থাকে, 21 নাম্বার ক্লাস সবগুলা ক্লাসই একই স্ট্যান্ডার্ডে আছে, কোনো ক্লাসে আমি আমার কোয়ালিটি ড্রপ করি না ইনশাল্লাহ। সো এই কোয়ালিটির দিক দিয়ে ইনস্টিটিউট থেকে ইনশাল্লাহ ক্লাসগুলো করবেন রেকর্ডে, ঠিক আছে। 3টা জিনিস আমি বুঝিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ। জিরান্ড আর পার্টিসিপল চিন্তা আশা করি সমস্যা হবে না, ঠিক আছে। সো পজিশন এই পর্যন্ত, মাস্টার বইতে আর কিন্তু নাই। এই 121 পর্যন্ত 122-এ যা দেখেন, এখানে কিন্তু আপনার নতুন নিয়ম চলে আসছে। সো টপিক শেষ, জিরান্ডের পজিশন, পার্টিসিপলের পজিশন, দুই পজিশন আমি দেখাই দিচ্ছি। টপিক শেষ, টপিক শেষ। এখন নতুন টপিক, আমরা এতক্ষণ জিরান্ড ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপলে ছিলাম। এখন টপিক হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ভার্সেস পাস্ট পার্টিসিপল। আচ্ছা, জিরান্ডের কাহিনী কি ছিল স্যার? দুইটাই তো স্যার আইএনজি, জিরান পিপি, এই দুইটাই তো স্যার আইএনজি। এখন কোনটা জিরান কোনটা পিপি সেটা বুঝবো কেমনে? পজিশন দেখা। এই জিরান্ডে 5টা রুল, পার্টিসিপলে 3টা রুল, 5, 6, 7, 8, 8টা রুল দেখে আমরা এই পজিশনটা ক্লিয়ার হইলো, বুঝাইতে পারছি ইনশাল্লাহ? ওকে, এখন প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল এটাতে চিনার সমস্যা নাই। প্রেজেন্ট পার্টিসিপল ধরেন এস ডাবল আইএনজি, ধরেন এটা প্রেজেন্ট পার্টিসিপল, আর সরি এস ডাবল আইএনজি, এটা প্রেজেন্ট পার্টিসিপল, আর এস ডাবল এন সিন এটা পাস্ট পার্টিসিপল। সো প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল দেখলে চিনবেন, তাহলে চিনায় সমস্যা নাই। আইডেন্টিফিকেশনে দেয়ার ইজ নো ইস্যু, আইডেন্টিফিকেশনে সমস্যা নাই। সমস্যা কই হবে স্যার? স্যার গ্যাপ দেওয়া আছে, এই গ্যাপে কি প্রেজেন্ট পার্টিসিপল লিখবো না পাস্ট পার্টিসিপল লিখবো, এইটা বুঝতেছি না। জিরান্ডের ক্ষেত্রে পার্টিসিপলের ক্ষেত্রে এই কোশ্চেন হয় না, জিরান্ড পার্টিসিপলের ক্ষেত্রে আইএনজি থাকে, এটা জিরান্ড না পিপি তুমি এটা লেখো। কিন্তু কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে এই আইডেন্টিফিকেশনের বিষয়টা আসে না, আসে একটা গ্যাপ, যে ভাই বা স্যার এই গ্যাপে কি ভি3 করব না ভিআইএনজি করব। ভি3 হচ্ছে পাস্ট পার্টিসিপল, মানে সিস অর সিন, এই সিন 3 নাম্বার ফর। পাস্ট পার্টিসিপল করব না ভিআইএনজি করব, এইটা জানতে চাওয়া হয়েছে। একটা এক্সাম্পল উদাহরণ দেই, দেখেন দেখেন ইট ওয়াজ এ ভেরি ড্যাশ সিচুয়েশন। এখন এইটা প্রেজেন্ট পার্টিসিপল, সবাই খেয়াল করেন রুল নাম্বার ওয়ানটা সবাই খেয়াল করেন, ইট ওয়াজ এ ভেরি ড্যাশ সিচুয়েশন। আমরা এখন প্রেজেন্ট পার্টিসিপল ভার্সেস পাস্ট পার্টিসিপল, পিপি ভার্সেস পিপি পড়তেছি, ঠিক আছে। ইট ওয়াজ এ ভেরি ড্যাশ সিচুয়েশন, এইটা এমব্রাসিং সিচুয়েশন না এমব্রাসড সিচুয়েশন? ইট ইজ অলওয়েজ এমব্রাসিং নাকি এমব্রাসড, এই জিনিসটা। হি ইজ কোয়াইট স্যাটিসফাইড নাকি হি ইজ কোয়াইট স্যাটিসফাইড, আইএনজি যেহেতু দেয় নাই, ঠিক আছে। সো এই জিনিসটাই যে আপনি কোথায় পাস্ট পার্টিসিপল মানে ভি3 বসাবেন এবং কোথায়
প্রেজেন্ট পার্টিসিপল মানে ভিআইএনজি বসাবেন, এই জিনিসটা এখন শিখবো। এই জিনিসটা রুল নাম্বার 1 হচ্ছে এইটা। সো যেহেতু আগে আমার কোশ্চেনটা বুঝতে হবে, কোশ্চেনটা বুঝাইলাম, কোশ্চেন বুঝানোর পর এইবার আমি রুলসে চলে যাব। রুল নাম্বার 1 দেখেন, এত স্পষ্ট করে মাস্টার বইতে আমি খুব কম রুলসই পাইছি, যেগুলো স্পষ্ট পাইছি আর তো বলা বাহুল্য, সেগুলো আমার জন্য ইজি, ডিরেক্ট আমি দেখাই দিই। দেখেন একদমই স্পষ্ট লেখা, আপনার যদি ব্যক্তি থাকে, এটা তো আমরা সবাই জানি, যেহেতু পার্টিসিপল লেখা, পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ মানে কেমন দিয়ে প্রশ্ন করব। এখন যদি ব্যক্তিকে কেমন দিয়ে প্রশ্ন করি, সেইটা ভিত্রি, এবং থিং মানে বস্তু, বস্তুকে যদি কেমন দিয়ে প্রশ্ন করি সেটা ভিআইএনজি। এর বাইরে আর কোনো কথা নাই, এর বাইরে আর কোনো কথা নাই। ফর এক্সাম্পল ধরেন বয়, কেমন বয়, যে উত্তর বের হবে সেটা ভিত্রি। ধরেন পেন, ভাই কেমন পেন, যে উত্তরটা বের হবে সেটা ভিআইএনজি। এতটুকি, এতটুকি, এর বাইরে কোনো কথা নাই। আমি আবার আপনাদের সোজা করার জন্য বলতেছি, প্রেজেন্ট পার্টিসিপল বলেন শিক্ষার্থীরা বা পাস্ট পার্টিসিপল বলেন না কেন, এই দুই ভাই তো পার্টিসিপলেরই একই বংশের লোক। একজনে হয়তো বা টিচার আর একজনে হয়তো বা পুলিশ, তা থাকে, কিন্তু বংশ তো এক, পার্টিসিপল। আর পার্টিসিপল বংশ মানে কি, পার্টিসিপল বংশ মানে হচ্ছে এরা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। আর শিক্ষার্থীরা যেখানে অ্যাডজেক্টিভের গন্ধ পাবেন সেখানে আমার নিয়ম কেমন দিয়ে প্রশ্ন করতে হয়। কি দিয়ে প্রশ্ন করতে হয় শিক্ষার্থীরা? কেমন দিয়ে। অ্যাডজেক্টিভ মানে কেমন দিয়ে। ইন্টারে যখন মডিফায়ার পড়ে প্রচুর পরিমাণে এইটার উপরে ভিত্তি করে 3-4টা কোশ্চেন কমন পড়ে, জাস্ট খালি কেমন দিয়ে। অ্যাডজেক্টিভ মানে কেমন দিয়ে কোশ্চেন করতে হবে, মাথায় রাখতে হবে। পার্টিসিপল যেহেতু অ্যাডজেক্টিভ, তাহলে কি দিয়ে কোশ্চেন করব? কেমন দিয়ে কোশ্চেন করব। ফাইন। এখন এইখানে দায়িত্ব ভাগাভাগি করা, এরকম ধরেন আমরা দুইজনই তো চৌধুরী বংশের লোক, আমাদের দুইজনেরই তো কারবার স্বর্ণের ব্যবসা, তাহলে আমরা দায়িত্ব ভাগাভাগি করি। সকাল থেকে সন্ধ্যা তুই স্বর্ণের ব্যবসা চালাবি, সন্ধ্যা থেকে রাত আমি স্বর্ণের ব্যবসা চালাবো। এটা এরকম, বিষয়টা এরকম ভাবে চিন্তা করেন। পার্টিসিপলের ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল বলতেছে আমি তো কেমন দিয়ে প্রশ্ন করব, ঠিক আছে, তবে আমি কেমন দিয়ে প্রশ্ন করব বস্তুকে, থিং, বস্তুকে কেমন দিয়ে প্রশ্ন করলে হয় প্রেজেন্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপল বলছে ঠিক আছে, ঠিক আছে ভাই, তুই যেহেতু বস্তুকে কেমন দিয়ে প্রশ্ন করবি, আমি পাস্ট পার্টিসিপল, আমি পাস্ট পার্টিসিপল, আমি পার্সনকে, ব্যক্তিকে কেমন দিয়ে প্রশ্ন করব। এই হচ্ছে ফান্ডা। বিশ্বাস না হইলে দেখাচ্ছি, দেখেন ভালো করে খেয়াল করেন। জাস্ট ব্যক্তি হইলে ভি3, বস্তু হইলে ভিআইএনজি। শর্টকাট, ব্যক্তি ভি3, বস্তু ভিআইএনজি। এই শর্টকাট, এতক্ষণ লং এ পড়ানোর পর এই শর্টকাট, ব্যক্তি ভি3, বস্তু ভিআইএনজি। দেখেন তো সিচুয়েশন কি ব্যক্তি না বস্তু? সিচুয়েশন তো কোনো ব্যক্তি না, একটা পরিস্থিতি, বস্তু। বস্তু মানে ভিআইএনজি, বস্তু মানে ভিআইএনজি। ভিআইএনজি কই, কোনো কথা হবে না। দেখি তো ঠিক দিছে কিনা। এই দেখেন স্টুডেন্ট আমার কথা রাখছে, কোনো কথা হয় নাই, এ নাম্বার দিয়ে দিছে। একদম কাটকাট জিনিস। ইট ইজ অলওয়েজ ড্যাশ when you misunderstand the customs of the country. কাস্টম মানে প্রথা, কান্ট্রি মানে দেশ। একটাও কি ব্যক্তি, একটাও কি পার্সন না বস্তু? যেহেতু সব বস্তু, কোনো কথা হবে না। এই যে নাম্বার ঠিকই আছে, এম্বারেসিং, এম্বারেসিং, ঠিক আছে। আচ্ছা, তারপর 123 নাম্বারটা খেয়াল করেন। হি ইজ কোয়াইট ড্যাশ উইথ মাই প্রোগ্রেস। মাই, মাই কি আপনার ব্যক্তি, বস্তু? মাই পার্সন না, যেহেতু মাই আপনার পার্সন, তাইলে ভি3 স্যাটিসফাইড। এইখানে একটাও হবে না, একটা হবে না কেন? এক কথায় ভাই, যদি আপনার পার্সন থাকে, মাই ব্যক্তি, পার্সন যেহেতু আছে তাইলে স্পষ্ট ভি3 হবে। দেখি তো তাই হয়েছে কিনা বি নাম্বার। এই দেখেন পুলাপান বি নাম্বার উত্তর। এবার দেখি 124, আই নিডেড সামথিং টু রিড ইন অর্ডার টু। এইখানে তো কোনো কথাই লেখে নাই, জাস্ট খালি আই সম্পর্কে লিখছে, এছাড়া তো বস্তু রিলেটেড কিছু লেখে নাই। নিড সামথিং টু রিড ইন অর্ডার টু মানে কিছু পড়া প্রয়োজন। এখন নিউজ পেপার যদি লেখা থাকতো তাইলে বুঝতাম একটা বস্তু লেখছে, কোন বস্তুর নাম কি লেখছে, লেখে নাই।
তার মানে শিক্ষার্থীরা এখানে মেন হচ্ছে আই। আই কি পার্সন নাথিং, অবশ্যই পার্সন। তাহলে ভি3 হবে, বোর ভি3 না, এই যে বুকা বানানোর লেগে আইএনজি লাগাই দিছে, বুকা হবো না। বর্ডেম ভি3 না, বোরের ভি3 হচ্ছে BORD, বোর্ড। ভি3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল। এটাই উত্তর। দেই তো সি হয়েছে কিনা, এই যে স্পষ্ট, যেভাবে পড়াবো ওইভাবেই আসতে হবে। দেখছেন কোন এদিক সেদিক 2 নাম্বারই নাই। আর যদি কারো কাছে উল্টা পাল্টা মনে হয় যে স্যার কেমনে হইলো, কোশ্চেন করেন, বুঝাই দিব, সমস্যা নাই। দেখি তো 125 নাম্বার, 124 নাম্বার আমরা করছি, হ্যাঁ করছি। সি 125 নাম্বার, দ্য ক্লাস, ক্লাস কি ব্যক্তি না বস্তু, বস্তু। দ্য ফিল্ম, ফিল্ম কি ব্যক্তি না বস্তু, বস্তু। দ্য টিভি ব্যক্তি না বস্তু। ভাই রে ভাই, এগুলো একদম বস্তু। আর পড়বো কি, পড়ার দরকার নাই তো, আইএনজি লাগাই দেন। আচ্ছা আইএনজি তো দুইটা আছে, আমি তো নিজেই ভুলে গেলাম, ডবলার না সিঙ্গেলার, যাকে স্পেলিং আমি নিজেও ভুলে গেছি, বাট কনসেপ্টটা কি, কনসেপ্টটা হচ্ছে বস্তু। বস্তু যদি থাকে তাহলে আইএনজি। আচ্ছা দেখি, এই যে বি সিঙ্গেলার, BORING, বড়ি, দ্যাটস ইট। এটা তো আমরা ইনশাল্লাহ পারবো, একটু ভালো লেখাপড়া করলেই পারবো, সমস্যা নাই। কিন্তু আমাদের কনসেপ্টটা জানতে হবে। যদি বস্তু হয় তাহলে ডিরেক্টলি কি হবে, থিং হইলে প্রেজেন্ট পার্টিসিপল মানে আইএনজি। আর যদি ব্যক্তি হয়, ব্যক্তি, তাইলে ভি3, বস্তু তাইলে আইএনজি, ঠিক আছে। আবার ব্যক্তি তাইলে ভি3, জাস্ট শর্টকাট, এখানে আর কোনো কাহিনী নাই। একইভাবে এটা তো পড়লামই আমরা। 26 দেখেন, she seemed and ill at ease and bent her head। এখানে এত কথা কারে নিয়ে বলছে, শিরে নিয়ে বলছে, তাহলে আপনারা কি স্যার দেখেন, ভি3 এমব্রেসড। এই এমব্রেসটা কিন্তু আগেও ছিল, দেখছেন এমব্রেস ওয়ার্ডটা দিয়ে কিন্তু অনেকবার আসতেছে। বানানটা খেয়াল করবেন, যে কোনো সময় আপনার কনফিউশনে ফেলতে পারে, বাট যেহেতু ইডি আছে আমাদের তো দেখার দরকার নাই। যেহেতু ব্যক্তি ভি3, বস্তু আইএনজি, ঠিক আছে। আচ্ছা 127 আপনারা নিজেরাই পারবেন, আমি এই পর্যন্ত একটাও করতে দেই নাই। 128 নাম্বারটা একটু ইম্পর্টেন্ট আছে, দুইটা গ্যাপ, এটা আপনারা করেন, আমি অ্যান্সার ঢেকে দিছি, আপনারা করেন, দ্রুত করেন। 128 নাম্বারটা করেন, দ্রুত করেন, যারা ক্লাসে আছেন দ্রুত করেন। আমি একটু ঢেকে দিলাম, দেখি পারেন কিনা। এখানে একসাথে দুইটা রুলই আসছে, ইম্পর্টেন্ট দেখে আমি হাইলাইট করে রাখছি। দ্রুত উত্তর করেন সবাই, আমাদের প্রায় 1 ঘন্টা হলো বলে। মাশাআল্লাহ, আমাকে মোটামুটি সবাই বলে যে 1 ঘন্টা ক্লাস নেওয়া তো ঠিক না, অনেকের বোরিংনেস চলে আসে। কিন্তু আমি বলি যারা কিনা আমার মানে পিওর স্টুডেন্ট, ডেডিকেটেড স্টুডেন্ট, তাদের যদি আমি আশা করি 2 ঘন্টাও ক্লাস নেই, তাও ইনশাল্লাহ তারা করবে। এবং স্টিল আপনারা কিন্তু এখনো প্রায় 15-20 জনের মতো আছে, সেটা আমার জন্য আসলে একটা অ্যাচিভমেন্টের বিষয়, আলহামদুলিল্লাহ। সো অনেকেও আপনার উত্তর করতেছেন। আচ্ছা আফরিন আপু ডি, সবাই দেখি ডি উত্তর করছেন, ডি কিনা আসলে একটু দেখে নিই তো। আচ্ছা মুভি, বস্তু, বস্তু মানে আইএনজি। হি ব্যক্তি মানে ভি3, দুইটা আইএনজি নিব না। ওই যে আগে আইএনজি হইতে হবে, আগে ভি3 নিব না, আগে ভি3 নিব না। ওরে একদম একদম টার্গেট নিশানে পেয়ে, একদম নিশানে পেয়ে টার্গেটে একদম হিট হয়ে গেছে। দেখি অবশ্যই ডি হবে, আলহামদুলিল্লাহ। দেখছেন কোশ্চেনটা কিন্তু ভালো ছিল, কারণ এক ঢিলে 2 পাখি, একটার মধ্যে সবগুলা। সো এই পর্যন্তই আজকে।